এয়ার ইন্ডিয়াকে ঘিরে আকাশপথে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফুকেট দিল্লি বিমানের গুরুতর ঘটনার পর এবার আরও দুই পাইলটের প্রাথমিক ড্রাগ টেস্টে নন নেগেটিভ ফল এসেছে বলে জানা গিয়েছে। তবে এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রাথমিক পরীক্ষায় এমন ফল আসা মানেই ওই দুই পাইলট অপ্রকৃতস্থ অবস্থায় বিমান চালাচ্ছিলেন এ কথা এখনই বলা যায় না। তাদের নমুনা চূড়ান্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেই রিপোর্ট এখনও অপেক্ষামান। এর মধ্যে দুজনকে উড়ান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পার্থক্যটি বোঝা অত্যন্ত জরুরি, কারণ ড্রাগ টেস্টে ফেল কথাটি শুনলেই সাধারণ মানুষের মনে প্রথমে প্রশ্ন আসে, তাহলে কি পাইলট নেশা করে বিমান চালাচ্ছিলেন? বাস্তবে প্রাথমিক স্ক্রিনিং এবং চূড়ান্ত নিশ্চিতকরণ পরীক্ষা এক জিনিস নয়। প্রাথমিক পরীক্ষায় কোনো পদার্থের উপস্থিতির সম্ভাবনা ধরা পড়লে সাধারণত আরও নির্ভরযোগ্য পরীক্ষার মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়। তাই এই দুই পাইলটের ক্ষেত্রে এখনই অপরাধ বা নেশাগ্রস্ত অবস্থায় উড়ান পরিচালনার সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে ঘটনাটি যে যথেষ্ট গুরুতর তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এই পরীক্ষা শুরু হয়েছিল আরও বড় একটি ঘটনার পর। 4 আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস A320 নিও আচমকা প্রায় 300 ফুট নিচে নেমে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আর ক্রু মেম্বার আহত হন। তদন্তের পরে জানা যায় বিমানের 3টি হাইড্রোলিক সিস্টেমই সাময়িকভাবে চাপ কমে গিয়েছিল সেখানে, এবং প্রায় 4 সেকেন্ডের জন্য গুরুত্বপূর্ণ ফ্লাইট কন্ট্রোল কাজ করা বন্ধ করে দেয়। প্রথম দিকে ঘটনাটিকে অনেকটা টার্বুলেন্স বা বায়ুর যে ঝাঁকুনি হয় তার সঙ্গে তুলনা করে দেখা হয়েছিল, কিন্তু বিমানের সিস্টেমের তথ্য সামনে আসার পর ছবিটা বদলে যায়। এয়ারবাসের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী 3টি হাইড্রোলিক সিস্টেমের চাপ কমে যাওয়ার ফলে এলিভেটর, এলিভার্ন সহ গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কয়েক সেকেন্ডের জন্য সঠিকভাবে কাজ করেনি। বিমানটি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে ফিরে আসে এবং নিরাপদে দিল্লিতে অবতরণ করে। এখানে তাই একটি বড় প্রশ্ন তৈরি হয়, যান্ত্রিক ত্রুটি, পাইলটের আচরণ এবং ড্রাগ টেস্টের ফল, এই তিনটি বিষয় কি একে অপরের সঙ্গে যুক্ত? এই মুহূর্তে তার উত্তর হলো এখনোভাবে আমরা নিশ্চিতভাবে সেই উত্তর বলতে পারি না, কারণ ফুকেট দিল্লি বিমানের ক্যাপ্টেনের ড্রাগ টেস্টে প্রথমে সমস্যাজনক ফল এসেছিল এবং পরে নিশ্চিতকরণ পরীক্ষায় নেশার জিনিস সেবন করেছিলেন বলে একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। সেই ঘটনার পর এয়ার ইন্ডিয়া সব পাইলটকে আরও বিস্তৃতভাবে ড্রাগ স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এই নতুন পাইলটের পরীক্ষার সঙ্গে ফুকেটের ঘটনার সরাসরি যোগ রয়েছে এমন কোনো প্রমাণ সামনে আসেনি, বরং বলা যায় আগের ঘটনার পর এয়ার ইন্ডিয়া পুরো পাইলট বাহিনীর ওপর নজরদারি বাড়িয়েছে। ইতিমধ্যে 300-র বেশি পাইলট এই পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে এই দুজনের প্রাথমিক পরীক্ষায় নন নেগেটিভ ফল আসায় নমুনা আরও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখানে নন নেগেটিভ শব্দটা গুরুত্বপূর্ণ। সংবাদ শিরোনামে এটিকে অনেক সময় ফেল বা পজিটিভ হিসাবে লেখা হলেও চিকিৎসা বা ল্যাবরেটরি পরীক্ষার ভাষায় প্রাথমিক স্ক্রিনিংয়ের এমন ফল সাধারণত আরও নিশ্চিত পরীক্ষার প্রয়োজন বোঝায়। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত তাই ওই দুই পাইলট সত্যিই কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেছিলেন কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। তারপরও তাদের উড়ান থেকে সরিয়ে রাখার সিদ্ধান্তকে নিরাপত্তার দিক থেকে যুক্তিসঙ্গত বলা যায়। বিমান চালানোর ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার সুযোগ খুব কম। একজন পাইলটের শারীরিক বা মানসিক অবস্থার বিষয়ে সামান্য সন্দেহ থাকলে তাকে সাময়িকভাবে উড়ান থেকে সরিয়ে তদন্ত করার নিরাপত্তার স্বার্থে ভীষণভাবে প্রয়োজন। এই ঘটনাটি আরও একটি বড় প্রশ্নকে সামনে এনেছে। পাইলটদের ড্রাগ পরীক্ষা কিভাবে হয় এবং কত ঘন ঘন হয়? ভারতের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় সাইকো অ্যাক্টিভ বা নিষিদ্ধ পদার্থ ব্যবহারের বিষয়ে পরীক্ষা করার নিয়ম রয়েছে। তবে ফুকেট দিল্লি ঘটনার পর এয়ার ইন্ডিয়ার নিয়মিত ব্যবস্থার বাইরে গিয়ে নিজেদের সমস্ত পাইলটকে পরীক্ষার আওতায় আনার উদ্যোগ নিয়েছে এবং যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী নতুন উদ্যোগে প্রশিক্ষণের সময় উড়ানের পর নির্দিষ্ট জায়গায় পাইলটদের পরীক্ষা করার একটা ব্যবস্থা রাখা হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটরাও এই উদ্যোগের আওতায় আসছেন। এই সিদ্ধান্তের আসল গুরুত্ব হচ্ছে কোনো বিমান সংস্থার নিরাপত্তা ব্যবস্থা শুধু বিমান কত ভালো বা কত নতুন তার উপরে নির্ভর করে না। বিমানের প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ, পাইলটদের প্রশিক্ষণ, বিশ্রাম, মানসিক চাপ, স্বাস্থ্য, আচরণ সবকিছু মিলিয়ে বিমান নিরাপত্তা তৈরি হয়। ফুকেটের ঘটনাটি এই পুরো ব্যবস্থাকেই একসঙ্গে প্রশ্নের মুখে ফেলেছে। বিমানটি যে 300 ফুট নিচে নেমে এসেছিল সেটি নিজেই গুরুতর বিষয়, কিন্তু পরে যখন ক্যাপ্টেনের ড্রাগ টেস্টে নেশার জিনিস সেবন করার খবর আসে তখন স্বাভাবিক
স্বাভাবিকভাবে যাত্রীদের মনে আরও একটা বড় উদ্বেগ তৈরি হয়। একজন যাত্রী বিমানে উঠে যে সবচেয়ে বেশি বিশ্বাসটি করেন তা হলো ককপিটে থাকা মানুষগুলো সম্পূর্ণ প্রস্তুত, সুস্থ এবং দায়িত্ব পালনের একেবারে উপযুক্ত অবস্থায় রয়েছেন। সেই বিশ্বাসের সামান্য ফাটল তৈরি হলে তার প্রভাব তো বড় হতেই পারে। তবে এখানেও তথ্য আর অনুমানের মধ্যে সীমারেখা রাখা ভীষণ জরুরি। ক্যাপ্টেনের ড্রাগ টেস্টে নেশার জিনিস সেবনের বিষয়টি পাওয়া গেছে বলে তার বিরুদ্ধে গুরুতর প্রশ্ন উঠেছে ঠিকই, কিন্তু ফুকেট দিল্লি বিমানে 300 ফুট নেমে যাওয়ার কারণ হিসাবে ড্রাগ গ্রহণকে চূড়ান্তভাবে দায়ী করা হয়নি, বরং এয়ারবাসের প্রাথমিক বিশ্লেষণে 3টি হাইড্রোলিক সিস্টেমের চাপ কমে যাওয়ার বিষয়টি সামনে এসেছে। এই ঘটনার পূর্ণ তদন্ত এখনও চলছে, অর্থাৎ দুটি বিষয়কে এক করে দেখলে ভুল হবে। এক নজরে পাইলটের শরীরে কোনো নিষিদ্ধ পদার্থের চিহ্ন পাওয়া যায় এবং একটি বিমান যান্ত্রিক সমস্যার কারণে নিয়ন্ত্রণ হারানো, দুটির মধ্যে সরাসরি কারণ সম্পর্কে প্রমাণ করতে আলাদা তদন্তের প্রয়োজন। আর এখানেই বিমান দুর্ঘটনা তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট যে ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি এই ঘটনার তদন্ত করছে। বিমানের ফ্লাইটের ডেটা, রক্ষণাবেক্ষণের তথ্য, পাইলটদের বক্তব্য এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এয়ারবাস এবং ফ্রান্সের বিইএ এই প্রযুক্তিগতভাবে সহায়তা করছে বলে রিপোর্টে জানানো হয়েছে। এই তদন্তের ফলই শেষ পর্যন্ত বলবে ফুকেট দিল্লি বিমানের বিমান আচমকায় উচ্চতা কেন এতটা কমে গিয়েছিল। তাহলে নতুন দুই পাইলটদের নন নেগেটিভ রিপোর্ট কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি একটি আলাদা প্রশ্নকে সামনে আনছে। এয়ার ইন্ডিয়ার পাইলটদের মধ্যে নিষিদ্ধ বা সাইকোঅ্যাক্টিভ পদার্থ ব্যবহারের কোনো বৃহত্তর সমস্যা আছে কিনা? 300-র বেশি পরীক্ষার মধ্যে দুজনের প্রাথমিক ফল নিয়ে প্রশ্ন ওঠা নিজে থেকেই কোনো নেশার সেটা নেশার মহামারীর প্রমাণ নয় তো। কিন্তু নিরাপত্তার দিক থেকে প্রতিটি এমন ফলকে গুরুত্ব দিয়ে পরীক্ষা করা জরুরি। বিশেষ করে পাইলটদের পেশায় ভুলের মূল্য ভীষণভাবে দিতে হয় এবং একজন সাধারণ কর্মী কাজের সময় ভুল করলে তার প্রভাব হয়তো একটি অফিস বা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু একটি পাইলট যদি ভুল করেন তাহলে তা সেই ভুল সিদ্ধান্তের প্রভাব কয়েকশো মানুষের জীবনের উপরে ফেলে। তাই বিমান সংস্থাগুলোর কাছে জিরো টলারেন্স নীতি শুধু একটি স্লোগান হওয়া উচিত নয়। নিয়মিত পরীক্ষা, আকস্মিক পরীক্ষার সন্দেহজনক ফলে দ্রুত নিশ্চিতকরণ এবং প্রয়োজন হলে উড়ান থেকে সাময়িকভাবে সরিয়ে রাখা সবকিছুই একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থার অংশ। এয়ার ইন্ডিয়ার জন্য এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো যাত্রীদের আস্থা ফিরিয়ে আনা। সংস্থাটি সাম্প্রতিক সময়ে একাধিক নিরাপত্তা আর অপারেশনাল প্রশ্নের মুখে পড়েছে। তার মধ্যে ফুকেটের ঘটনা নতুন করে নজর কাড়ার কারণ রয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যে একটি ইতিবাচক দিকও রয়েছে। কোনো ঘটনা যদি সংস্থার নিজের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করে, পুরো কর্মী বাহিনীকে পরীক্ষা করে, সন্দেহজনক ফলের ক্ষেত্রে কর্মীদের উড়ান থেকে সরিয়ে তদন্ত করে, তাহলে সেটি ভবিষ্যতে নিরাপত্তাকে বাড়াতে সাহায্য করতে পারে। কিন্তু শুধু পরীক্ষা বাড়ালেই হবে না, পরীক্ষার পদ্ধতিও স্বচ্ছ হতে হবে। প্রাথমিক রিপোর্ট, নিশ্চিতকরণ রিপোর্ট এবং চূড়ান্ত সিদ্ধান্ত, এই 3টে স্তরের পার্থক্য তাই সাধারণ মানুষকে বোঝানো দরকার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।